বুঝি আমার মতো কালো ভূতকে কেউ ভালোবাসবে না। কেউ না বাসলেও আমি বাসবো। ও মা গো টুরুলা। আজ আমার বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধেই হচ্ছে। আমি কখনোই চাইনি অবনীর মতো কালো মেয়েকে বিয়ে করতে। হ্যাঁ, আমার যার সাথে বিয়ে হচ্ছে সেই মেয়েটি দেখতে খুব কালো। আব্বু এক প্রকার জোর করে আমার বিয়েটা দিচ্ছে। আমি সবসময় স্বপ্ন দেখেছি একটা পরীকে নিয়ে, আর আজ বিয়ে করতে হচ্ছে কালো কুচকুচে ভূতকে। ইচ্ছে করছে এক্ষুনি মরে যায়। আব্বু তার বন্ধুকে কথা দিয়েছিল, সেই কথা রাখতেই আজ আমাকে বলির পাঠা বানিয়ে দিয়েছে। কি রে, তুই এখন রেডি হসনি? আমি করবো না এই বিয়ে। দেখ হুসাইন, সব কিছুর আয়োজন শেষ। এখন যদি তুই না করিস তাহলে তোর আব্বুর মান সম্মান থাকবে? তুই বল। তাই বলে আমাকে এইভাবে বলির পাঠা বানাবে? অবনীর বাবা মারা যাওয়ার সময় তোর আব্বু কথা দিয়েছিলেন অবনী বড় হলে অবনীর সাথে তোর বিয়ে দেবে। কিন্তু কে জানতো বড় হওয়ার পরে মেয়েটা এরকম কালো গেঁয়ো হবে। আমার লাইফটা তো তোমরা শেষ করে দিলে। এখন আর এইসব ভেবে কী করবি? তবে মনে রাখিস, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই বাইরে অপেক্ষা করছে, রেডি হয়ে আয়। মামা চলে গেল। আমার ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু সেই উপায়ও নেই। বিয়ের আয়োজন বলতে শুধু আমার 3 মামা, 2 খালা খালু, তাছাড়া কাউকেই বলা হয়নি। আমার কোনো ফ্রেন্ডকেও বলিনি। ওরা যদি শোনে আমি কালো গেঁয়ো ভূতকে বিয়ে করছি তাহলে অনেক হাসাহাসি করবে। অবশেষে রেডি হয়ে রওনা দিলাম। শুধুমাত্র আব্বুর সম্মানের কথা ভেবে বিয়েটা করছি। গাড়ির মধ্যে বসে সবাই অনেক হাসাহাসি করছে, শুধুমাত্র আমি একমাত্র ব্যক্তি যার মুখে কোনো হাসি নেই। বিয়ে বাড়িতে গিয়ে দেখি অনেক সুন্দরী সুন্দরী মেয়ে। পৃথিবীতে এত ভালো মেয়ে থাকতে আমার বিয়েটা কালো গেঁয়ো ভূতটার সাথেই হচ্ছে কেন? রাত 11টা। একটু আগে বউকে নিয়ে বাসায় ফিরেছি। সবার কাছে বউ হলেও আমার কাছে কড়াইয়ের কালি। বিয়ের কাজ শুরু হওয়া থেকে বাসায় আসা পর্যন্ত একবারও আমি কালো ভূতটার দিকে তাকাইনি। ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি। রুমের মধ্যে যেতে ইচ্ছে করছে না। রুমের ভেতর গেলেই কালো ভূতটাকে দেখতে হবে। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বুঝলাম কালো গেঁয়ো ভূতটা এসেছে। পিছন দিকে না তাকিয়েই বললাম, আমার যা ইচ্ছে তাই করবো, তাতে আপনার কি? আমি কখনোই আপনাকে বউ হিসেবে মানতে পারবো না, কালো ভূত একটা। আমার কথা শুনে মনে হয় অবনী অনেক কষ্ট পেল। কাঁদতে কাঁদতে চলে গেল। ওকে কাঁদতে দেখে আমার বেশ ভালোই লাগছে। আমার মতো হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করার মজা বুঝাবো। যে আমি অফিসে গেলে অফিসের সব মেয়ে কলিগরা আমার দিকে তাকিয়ে থাকে, সে আমাকে বিয়ে করতে হলে একটা কালো গেঁয়ো ভূতকে। খুব ঘুম ধরেছে। ব্যালকনি থেকে রুমের মধ্যে আসলাম। কালো ভূতটা খাটের ওপরে বসে কাঁদছে। রুমের আলোতেই এত কালো লাগছে, তাহলে রুমের লাইটটা অফ করলে কেমন লাগবে সেটা ভাবতেই তো গাটা শিউড়ে উঠছে। এই যে, একপাশে সরে বসুন, আমি ঘুমাবো। আপনি খাটে ঘুমান, আমি নিচে ঘুমাবো। এত দয়া করা লাগবে না। আপনি এক পাশে ঘুমান, আমি আরেক পাশে ঘুমাবো। মাঝখানে কোলবালিশ রেখে দিয়েছি, এটা যেন না সরে। ঠিক আছে। অবনী খাটের এক কোণে গিয়ে বসে থাকলো। আমি মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু বাঁশির শব্দে ঘুম আসছে না। বাঁশি বলতে অবনী কাঁদছে। আপনার সমস্যা কি বলুন তো? আমি এবার কি করলাম? এইভাবে প্যাঁ প্যাঁ করে কাঁদছেন কেন? রাত তো অনেক হয়েছে, আমাকে একটু ঘুমোতে দেন না দয়া করে। অবনীর কিছু না বলে চুপ করে রইল। আমিও ঘুমের দেশে আস্তে আস্তে হারিয়ে গেলাম। ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। ঘুম ভাঙতে চমকে উঠলাম। কালো গেঁয়ো ভূতটা আমার বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে। ছি ছি ছি, এমন একটা কালো মেয়ে আমাকে স্পর্শ করেছে। তাড়াতাড়ি কালো ভূতটাকে নিজের উপর থেকে সরিয়ে দিলাম। আমি সরিয়ে দিতেই ওরও ঘুম ভেঙে গেল। এই, তোর সাহস কত? তুই আমাকে স্পর্শ করেছিস? সরি, আমি ঘুমের মধ্যে কখন আপনাকে জড়িয়ে ধরেছি বুঝতে পারিনি। একদম না বোঝার ভান করবি না। মাঝের কোলবালিশটা কই গেল শুনি? আমি সত্যি। আমি অবনীকে আর কিচ্ছু না বলতে দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম, আর বললাম, এই থাপ্পড়টা দিলাম যাতে আর এমন ভুলটা না হয়। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। অফিসের টাইম হয়ে গেছে। ফ্রেশ হয়ে এসে দেখি কালো গেঁয়ো ভূতটা শুয়ে আছে। আমি ততটা গুরুত্ব না দিয়ে রেডি হয়ে খাবার টেবিলে গেলাম। মামারা এখনো কেউ যায়নি, সবাই টেবিলে বসে আছে। কি রে, অবনী কোথায়? আমি কি জানি, তুমি দেখো গিয়ে। তুই আসলি, বৌমাকে ডেকে আনতে পারলি না? তোমাদের বৌমা তোমরাই গিয়ে ডাকো। বড় বড় কথা বলে শিখে গেছিস দেখছি। ধুর, থাকো তোমরা তোমাদের বৌমাকে নিয়ে। রাগ করে না খেয়ে বেরিয়ে আসলাম। আসার সময় কেউ ডেকে বললেও না যে খেয়ে আসতে। সবাই একদিনেই স্বার্থপর হয়ে গেছে। অফিসে আসতেই বুঝলাম কিছু একটা হয়েছে।
আমার বিয়ের কথা ওদের কাছে কেউ ফাঁস করে দেয়নি তো আবার। কিন্তু বাইরে কেউ তো জানেই না যে আমার বিয়ে হয়েছে, মাথায় তো কিছুই ঢুকছে না। অন্যদিন অফিসে আসার সাথে সাথেই নীরা চলে আসতো আমার সাথে কথা বলার জন্য। বাকিটা সবাই হাই হ্যালো এইসব বলতো, কিন্তু আজ কেউ কথা বলার দূরে কথা তাকিয়েও দেখছে না। নীরা মেয়েটি অনেক স্মার্ট আর সুন্দরী। নীরা আমাকে পছন্দ করতো, সেটা ওর হাবভাব দেখেই বুঝতাম। আমিও নীরাকে পছন্দ করতাম না তা না, আমিও মনে মনে পছন্দ করতাম। ভেবেছিলাম আর কিছুদিন পরে ওর আব্বুকে ওর কথা গিয়ে বলবো, কিন্তু তার আগেই সব কিছু শেষ করে দিল। আমি নিজেই গেলাম নীরার ডেস্কে। কেমন আছো? জি ভালো, আপনি? নীরার কথা শুনে কিছুটা অবাকও হলাম। ও আমাকে সবসময় তুমি করে বলে, কিন্তু আজ হঠাৎ আপনি করে বলছে কেন? আমাকে আপনি করে বলছো কেন? তো কি বলবো? এতদিন তো তুমি করেই বলতে। এখন থেকে আপনি করেই বলবো। আজ সকালে ফোন দাওনি কেন তুমি? ফোন দিয়ে কি করব? আপনার বউয়ের সাথে কথা বলবো? আমার বউ পেলে কোথায়? থাক, আর মিথ্যা বলতে হবে না, আমরা সবাই জেনে গেছি কাল আপনি বিয়ে করেছেন। মানেটা কি? সকালে আমি আপনাকে ফোন দিয়েছিলাম, তখন একটা মেয়ে ফোন রিসিভ করেছিল, সেই বলেছে সবকিছু। আমি আর কিছু না বলে নিজের ডেস্কে চলে এলাম। অবনীর ওপর খুব রাগ হচ্ছে। এখন যদি হাতের কাছে পেতাম তাহলে একদম মেরেই ফেলতাম। সারাদিন এক প্রকার অস্বস্তি নিয়ে কাজ করলাম। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি অবনী আম্মুর সাথে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। অবনী, রুমে এসো। আম্মুর সামনে তুমি করেই বললাম। আমার পিছু পিছু অবনী রুমে আসলো। এই তুই কি বলতো, আমার ফোনে হাত দিয়েছিলি কেন? ফোনটা বারবার বাজছিল, তাই ধরেছিলাম। আমার ফোন বাজতে বাজতে জাহান নামে চলে যাক, তাতে তোর কি? সকালে থাপ্পড়ের কথা মনে নেই তোর? অফিসের সবার কাছে আমাকে ছোট করে দিয়েছিস। ইচ্ছে করছে তোকে মেরেই ফেলি। অবনী কিচ্ছু বলছে না। ওকে চুপ থাকতে দেখে রাগটা আরোই বেড়ে গেল। তুই যদি আবার কোনোদিন আমার কোনো কিছুতে হাত দিস তাহলে তোকে তো আমি একদিন মেরেই ফেলবো। এখন যা আমার সামনে থেকে। আমার সামনে তুই আর আসবি না, তোকে দেখলে আমার বমি আসে। অবনী মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর থেকে অবনী আমার সামনে আর তেমন একটা আসতো না। আব্বু আম্মু বুঝতে পেরেছিল ব্যাপারটা, কিন্তু ওনাদের কিছু করার ছিল না। বন্ধু মহলেও জেনে গেছে আমি কালো ভূতকে বিয়ে করেছি। ওদের কাছে একজন হাস্যকর ব্যক্তি হয়ে গেছে। এখন কারোর সাথে আড্ডাও দিতে যায় না। অফিস থেকে ফিরে রুমেই থাকি। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। ডাক্তার আমাকে দেখে ওষুধ দিয়ে যায়। সেদিন রাতে জ্বরের পরিমাণ বেড়ে যায়। আমাকে অসুস্থ হতে দেখে অবনীর যেন চিন্তার শেষ থাকে না। আমার মাথায় পানি দিচ্ছে, এটা করছে ওটা করছে, তবুও অবনীর প্রতি আমার ঘৃণায় কাজ করছে। একটুও ভালো লাগা কাজ করছে না ওর প্রতি। সেদিন রাতে অবনীর সাথে আমি খারাপ কিছু করে বসি। আমি অবনীর স্বামী, ওর উপর আমার অধিকার আছে, তাই অবনীও বাধা দেয়নি। সকালে যখন ঘুম ভাঙে তখন জ্বরটা অনেক কমে গেছে। অবনী আমার বুকে মাঝে শুয়ে আছে। অবনীকে দেখে বুঝলাম রাতে আমাদের মাঝে কি হয়েছে। আমার নিজের কাছে নিজেকেই খারাপ মনে হচ্ছে। অবনীকে ডেকে তুলি, তারপর সরি বললাম। এরপর থেকে আমি নিজেই অবনীর সামনে যেতাম না। কেমন জানি অপরাধ বলতে কাজ করতো নিজের মাঝে। অফিস থেকে অনেক দেরিতে বাসায় ফিরতাম। বাসায় ফেরার পরে অবনীর সাথে মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করতাম, তবে আগে চেয়ে কম। মাস তিনেক পরের ঘটনা। আমি রুমে শুয়ে আছি, এমন সময় ড্রয়িং রুম থেকে আম্মু চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। দৌড়ে গিয়ে দেখি অবনী ফ্লোরে পড়ে আছে, মাথা ফেটে রক্ত ঝরছে। আমি তাড়াতাড়ি করে অবনীকে কোলে তুলে নিলাম। এরপর দৌড়ে বাইরে এসে একটা গাড়ি ঠিক করে হাসপাতালের দিকে যেতে থাকলাম। অবনীর মাথা থেকে রক্ত ঝরছে। আমি হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছি, তারপরেও রক্ত পড়ছে। আমার সারা শরীর রক্তে ভিজে গেছে। যতই ওকে ঘৃণা করি না কেন, ও তো একজন মানুষ। মানুষ হিসেবে আরেকজন মানুষকে সাহায্য করা আমার কর্তব্য। অবনীকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। আমার সারা শরীর রক্তে ভিজে আছে। আজ কেন জানি অবনীর জন্য খুব খারাপ লাগছে আমার। কেন খারাপ লাগছে জানি না সেটা। যে মানুষটাকে আমি সহ্যই করতে পারি না, আজ তাকে নিয়ে ভাবছি আমি। আম্মু আমার পাশে বসে আছে। এখন অবনীর বাসার কেউই আসেনি। আমার বাসা থেকেও কেউ আসেনি, তবে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ডাক্তারকে ভেতর থেকে বের হতে দেখে আমি এগিয়ে গেলাম। আঙ্কেল, অবনীর এখন কি অবস্থা? ও ঠিক হবে তো? অবনী কি হয় আপনার? আমার ওয়াইফ। দেখুন, আমরা এখনই কিছু বলতে পারছি না। আপনার ওয়াইফ গর্ভবতী, অনেক রক্ত খরচ হয়েছে। আমরা আমাদের মতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ডাক্তার চলে গেল। আমি বাইরে থেকে কাঁচের মধ্যে দিয়ে অবনীকে দেখছি। অনেক নিষ্পাপ লাগছে ওকে। এই পৃথিবীর সব থেকে বেশি খারাপ মানুষ নিজেকে মনে হচ্ছে। যে মানুষটি আমাকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, তাকে কিনা আমি শুধু অবহেলাই করে আসলাম। ভাবতেই নিজের প্রতি ঘৃণাটা আরো বেড়ে যাচ্ছে।
মেয়েটা তো আমার কাছে বেশি কিছু চায়নি, শুধু চেয়েছিল একটু ভালোবাসা। আর আমি কিনা ভালোবাসার বদলে দিয়ে গেছি অবহেলা আর কষ্ট। মেয়েটি কোনোদিন একটু অভিযোগও করেনি। পুরো 15 ঘন্টা পর অবনীর জ্ঞান ফেরে, তবে কারোর সাথে কোনো কথা বলছে না। ওর পেটের সন্তানও ভালো আছে। আমি অবনীর পাশে বসে আছি। আব্বু, আম্মু, অবনীর আম্মু আরো অনেক আত্মীয় স্বজন এসেছে। সবাই বাইরে দাঁড়িয়ে আছে, রোগীর কাছে একজনের বেশি থাকতে দিচ্ছে না। অবনীর অবস্থা এখন একটু ভালো, তবে এখনো পুরোপুরি বিপদমুক্ত নয়। ডাক্তার বলেছে জ্ঞান ফেরার পর ও যেন কোনো কিছু নিয়ে চিন্তা না করে। তাই তো আমি নিজেই ওর পাশে বসে রয়েছি। রাত 12টার দিকে অবনীর অবস্থা আবারও খুব খারাপ হয়। অবনীর বাঁচার সম্ভাবনা 1% এসে যায়। আমি নিজেই অনেক ভেঙে পড়ি। অবনীকে আমিও ভালোবেসে ফেলেছি, খুব ভালোবেসে ফেলেছি। ডাক্তার অনেক চেষ্টার পর অবনীকে বিপদমুক্ত করে, তবে ওর পেটের সন্তানকে বাঁচাতে পারে। আমার তাতে কোনো আফসোস নেই। অবনী ভালো আছে, এটাই আমার কাছে অনেক। আমার চাকরিটা চলে গেছে। অফিস থেকে 3 দিনের বেশি ছুটি দিতে চাইনি। বেসরকারি চাকরি তো, এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু অবনী সুস্থ হতে হতে 7 দিনের মতো সময় লাগে। আমার কাছে চাকরির চেয়ে অবনীই বড়, তাই অবনীর পাশে থাকার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছি। অবনী সুস্থ হলে আবার অন্য কোথাও চাকরি খুঁজে নেব। অবনীর জন্য আজ আমি এখানে ওখানে ছুটে বেড়াচ্ছি। এতে কোনো কষ্টই হচ্ছে না, বরং ভালো লাগা কাজ করছে একটা। একবার ব্লাড আনা, ওষুধ আনা, ওষুধ এখানে না পেলে দূরের বাজারে থেকে আনা, এখানে ওখানে ছুটেই চলেছি। তারপরেও ভালো লাগা কাজ করছে, এত কষ্টের পরেও। হয়তো সবকিছু অবনীকে ভালোবাসার জন্য হচ্ছে। আগে যেই মেয়েকে আমার সহ্যই হতো না, আর আজ তার জন্যই ছুটে বেড়াচ্ছি। আমাদের কাছের মানুষগুলো গুরুত্ব তখনই বুঝি যখন সে হারিয়ে যায় বা হারাতে বসে। যতক্ষণ আমাদের পাশে থাকে সেই মানুষ, ততক্ষণ তার প্রয়োজন একটু অনুভব করি না। আজ 7 দিন পর অবনীকে বাসায় নিয়ে এসেছি। এখনও সুস্থ। আগের অবনীর সাথে এখনকার অবনীর কোনো মিল নেই। এখনকার অবনী একদম রোগা হয়ে গেছে, তবু আমি ওকেই ভালোবাসি। অবনী রুমে শুয়ে আছে। অবনীর আম্মু আর আমার আম্মু অবনীর পাশে বসে রয়েছে। আব্বুরা সবাই ড্রয়িং রুমে, আমিও ড্রয়িং রুমে বসে আছি। অবনীর কাছে যেতে ইচ্ছে করছে, এখানে বসে থেকে লাভ দেই, তাই রুমে চলে আসলাম। ইস, কি করছেন? আমার পা ধরছেন কেন? এমনিতেই। আপনি তো আমাকে পছন্দ করেন না, তাহলে আমার হাত ধরছেন কেন? কে বলেছে পছন্দ করি না? কাউকে বলতে হয় না, আমি বুঝি। আমার মতো কালো ভূতকে কেউ ভালোবাসবে না। কেউ না বাসলেও আমি বাসবো। আমি অসুস্থ বলে দয়া দেখাচ্ছেন তাই? না, মোটেও আমি দয়া দেখাচ্ছি না। তাহলে কি আবার আমাকে ভোগ করতে চান সেদিনের মতো? আমি অবনীর কথা শুনে কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। সেদিন রাতে আমি নিজের ইচ্ছেতে কোনো কিছুই করিনি। অবনী অনেক কষ্ট পেয়েছে, সেটা বুঝতে পারছি। আমি কালকে আম্মুর সাথে চলে যাব। আপনি আর একটা ভালো মেয়েকে বিয়ে করে নিন। ওই একদম চুপ, অনেক বাজে কথা বলেছো। কান না। আমি বাজে কথা বলছি না, আপনার সাথে একটা সুন্দরী মেয়েকেই মানায়। আমার মতো কালো ভূতকে আপনার সাথে মানায় না। অবনী ভালো হচ্ছে না বলে দিলাম। কেন? আবার থাপ্পড় মারতে ইচ্ছে করছে? মারুন, মারুন না, আমি কিচ্ছু মনে করব না। অবনী চুপ করো প্লিজ। চুপ করার কি আছে? যা সত্যি তাই তো বললাম। আমি আর বসিনা থেকে উঠে ব্যালকনিতে চলে এলাম। আমার জন্য অবনীর মনে অনেক ঘৃণা জন্মে গেছে, সেটার কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। অবনী যখন আমাকে ভালোবাসতো তখন আমি ওকে ঘৃণা করেছি, আর আজ আমি যখন ওকে ভালোবাসি ও আমাকে ঘৃণা করছে। সেদিন রাতের ঘটনা। আমি ব্যালকনিতে বসে বসে ভাবছি যেভাবেই হোক আজকেই অবনীর রাগ ভাঙাতে হবে। অবনী যদি আমাকে ছেড়ে একবার চলে যায় তাহলে আমি ওকে আর কখনই ফেরাতে পারবো না। যা করার আজ রাতেই করতে হবে। আমি একটা মাথা মোটা, তাই কোনো বুদ্ধি বের করতে পারছি না। গুগলে সার্চ দিলাম কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায়। অনেকগুলো উপায় দেখলাম, এক একজন এক এক রকমের উপায়ের কথা লিখেছে। আমি বেছে নিলাম অসুস্থ হওয়ার অভিনয়টা, কারণ অবনী আমার প্রতি খুব দুর্বল, এটা আমি জানি। ব্যালকনি থেকে উঠে রুমে আসলাম। অবনী বসে আছে, মনে হচ্ছে কোনো কিছু নিয়ে গভীর চিন্তা ভাবনা করছে। আমি গিয়ে খাটের উপরে বসলাম। অবনী, দেখো তো আমার জ্বর এসেছে কিনা, বমি বমি ভাব লাগছে। ব্যাস, কাজ হয়ে গেছে। অবনী দ্রুত আমার কপালে হাত দিয়ে দেখলো। আমি জানতাম ও আমার উপরে রাগ করে থাকতে পারবে না। কই, ওর জ্বর তো আসেনি। তাহলে বমি বমি ভাব লাগছে কেন? মনে হয় জ্বর আসবে।
আমি কাউকে দিয়ে ওষুধ আনাচ্ছি তাহলে। ওষুধ খেয়ে কি হবে? যার চিন্তায় এসব হচ্ছে সে তো বুঝতেই পারছে না। মানে? সত্যি করে একটা কথা বলবে? বলুন কি কথা? তুমি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ। আমাকে আরেকবার সুযোগ দেওয়া যায় না? যে বউকে পটানোর জন্য গুগল থেকে বুদ্ধি নেয় সে আর যাই হোক তার কাছে অন্তত থাকা যায় না। তুমি এসব জানলে কি করে? যার সাথে এতদিন থাকলাম তার মনের কথা বুঝবো না এটা কি করে হয়? কিন্তু আমি তো কাউকে বলিনি এটা। গাধা, তোমার ফোনের দিকে তাকাও। আমি ফোনের দিকে তাকাতে দেখি গুগলে সার্চ দেওয়া লেখাগুলো ভেসে আছে। ও শিট! তার মানে আমি নেট থেকে বের হইনি, আবার স্ক্রিনের আলো অফ করিনি। এতক্ষণে যাও একটু অবনীর মনে জায়গা করে নিয়েছিলাম, তাও শেষ হয়ে গেল। হঠাৎ মনে হলো অবনী আমাকে তুমি করে বললো কেন? আমি অবনীর দিকে তাকিয়ে দেখি ও মিটি মিটি করে হাসছে। গাধা, বউকে পটাতে গুগল থেকে বুদ্ধি নিতে হয়? হ্যাঁ, নিজের মাথায় কিচ্ছু নেই? না, নেই। আবার যদি কখনো দেখেছি আমার রাগ ভাঙানোর জন্য অন্য কারো সাহায্য নিয়েছো তাহলে তোমার খবর আছে। তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, এই তো? কখন বললাম আমি যাব না? যাবো তো বটেই। ও আচ্ছা। আমি আর কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইলাম। ভালো লাগছে না কিছু। অবনীকে ছাড়া আমি থাকতে পারবো না, সেটা বেশ বুঝতে পারছি। এইভাবে মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে আছো কেন? এমনিতেই। আচ্ছা, আমাকে ছেড়ে অন্য আরেকজনকে তুমি বিয়ে করবে, তাই না? করতেও পারি। দোয়া করি সে যেন তোমাকে অনেক ভালোবাসে। এই বলে খাট থেকে নেমে আসতে গেলাম, অবনী আমার হাত ধরে কাছে টেনে দিল। ওই, কই যাচ্ছ আমাকে ছেড়ে? তুমি তো আমাকে আর ভালোই বাসো না, আমাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করবে, তো আমি কি করবো এখানে থেকে? আমার চোখের দিকে তাকাও। আমি তবুও অন্যদিকে তাকিয়ে আছি। অবনী আমার থুতনি ধরে ওর দিকে ঘুরিয়ে নিল। বোকা ছেলে, তোমাকে ছেড়ে কোথায় যাবো বলো তো? তোমাকে ছাড়া তো আমি মরেই যাব। হসপিটাল তোমার কেয়ার দেখেই বুঝেছিলাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। তোমাকে রাগানোর জন্য একটু অভিনয় করলাম। ওই একদম মরার কথা বলবে না। আচ্ছা বলো না, একবার জড়িয়ে ধরবে আমাকে? তার আগে কথা দিতে হবে, আমাকে ছেড়ে যাবে না কখনোই। অবনী আমার কানের কাছে মুখ এনে বলল, কখনোই যাব না। আমি আর কিছু না বলে অবনীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর কখনোই অবনীকে কষ্ট দেব না। অবনীও আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। আর যাই হোক বন্ধুরা, কালো মেয়েদের ভালোবাসায় কোনো ফরমালিন থাকে না। ও মা গো টুরুলা। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো বন্ধুরা, যারা এখনো আমাদের সোনালি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।